বাংলাদেশের পুঁজিবাজার বারংবারই একটি পতনের বৃত্তেই আটকে আছে। আবারও মার্কেটে একটা বড় ধস নামলো। এখন বিনিয়োগকারীরা নতুন করে এই চাপটি আর নিতে পারছে না। বারংবার পুঁজিবাজারের এই ছন্দপতন বিনিয়োগকারীদেরকে যেমন সর্বশান্ত করছে, এটি ওভারঅল ইকোনমির জন্য একটি অশনি সংকেতও বটে। আজ আমরা বর্তমান মার্কেট এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখছি। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। কিছুদিন আগে মার্কেটে যখন 1200 থেকে 1500 কোটি টাকার টার্নওভার রিচ করেছিল, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো যখন ভালো প্রাইস অ্যাকশন করছিল, দুর্নীতির বিরুদ্ধে যখন একটি শক্ত অবস্থান নিয়েছিল নীতি নির্ধারণী মহল, বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে কিন্তু আশার আলো সৃষ্টি হয়েছিল এবং অসংখ্য নতুন বিনিয়োগকারী এই মার্কেটমুখী হয়েছিল। কিন্তু এ সপ্তাহে আবারও মার্কেটে একটা বড় ধরনের ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারীদের আশায় আবারও ঘুরে বালি। এখন এই সপ্তাহে এক্সটার্নাল কিছু প্যানিক ছিল মার্কেটে, যেমন মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে লেখালেখি হচ্ছিল ভারত বাংলাদেশকে আক্রমণ করবে কিনা। এছাড়াও গত সপ্তাহ থেকে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ ছিল সাভার, আশুলিয়া এবং গাজীপুর অঞ্চলে। আজকেও আমরা নিউজে দেখতে পেয়েছি আশুলিয়া এবং সাভার অঞ্চলে এখনও কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ রয়েছে। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এমনিতেই একটি দুর্বল অবস্থানে ছিল। এখন এই মার্কেটের অবস্থা আরও নাজুক হয়ে গেল। মার্কেটে কিছুটা আনসার্টেনিটি রয়েছে এবং কিছুটা প্যানিক রয়েছে। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মার্কেটে এখন অনেকটা সাইডলাইনে আছে। আর এই সব কিছু মিলিয়ে এই সপ্তাহে মার্কেটে একটা বড় ধরনের ছন্দপতন হয়ে গেল। এখন নতুন করে যতই যা পলিসি করা হোক না কেন, আলটিমেটলি মার্কেট যদি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি না হয়, বিনিয়োগকারীরা এই মার্কেটে যদি বারংবার ক্ষতিগ্রস্ত হয়, বিনিয়োগকারীদের আস্থা যদি এই মার্কেটে ফিরে না আসে এবং এই মার্কেটে ইনভেস্ট করে বিনিয়োগকারীরা যদি বারংবারই প্রতারিত হয়, এটি একদিকে যেরকম আমাদের অর্থনৈতিক ভারসাম্যকে নষ্ট করবে, বিনিয়োগকারীরা বারংবার ক্ষতিগ্রস্ত হবে, আমাদের সার্বিক অর্থনীতির অগ্রযাত্রাকে ব্যাহত করবে। এখন ইনস্টিটিউশনগুলোকে নতুন করে রিস্ট্রাকচারিং করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে একটি স্ট্রং মেসেজ আমরা পেয়েছি। সময় উপযোগী অনেক পদক্ষেপই নেওয়া হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা দরকার। ইনস্টিটিউশনগুলোর সক্ষমতা বৃদ্ধি করা দরকার। বিশেষ করে আইসিবি সক্ষমতা বাড়ানো এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মতো $450 বিলিয়ন একটি ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটে ডেইলি 600 থেকে 700 কোটি টাকার টার্নওভার, এটি আসলে খুবই অ্যাবসার্ড। বাংলাদেশের ইকোনমির জিডিপির যে সাইজ, সে অনুযায়ী আমাদের ডেইলি টার্নওভার হওয়া উচিত মিনিমাম 3000 কোটি টাকা। দীর্ঘদিন ধরে আইসিবি অ্যাজ এ মার্কেট মেকার হিসেবে মার্কেটে ইনঅ্যাক্টিভ, যার কারণে মার্কেটে মাঝে মধ্যে কিছুটা হাইপ সৃষ্টি হলেও সেটা আলটিমেটলি আর সাস্টেইন করে না। এভাবে বারংবারই মার্কেট মুখ থুবড়ে পড়ে। এর আগে সরকারের টেনরও আমরা বারংবার বলেছিলাম আইসিবিকে রিস্ট্রাকচার করা দরকার, আইসিবিকে দুর্নীতি মুক্ত করা দরকার এবং আইসিবি সক্ষমতা বৃদ্ধি করা দরকার। এ নিয়ে ওই সময় আমরা বেশ কিছু পোস্টও করেছিলাম। এখন সরকার বেশ কিছু ইনস্টিটিউশনকে রিস্ট্রাকচার করছে এবং দুর্নীতি মুক্ত করছে, পাশাপাশি তাদের সক্ষমতা বাড়ানো খুবই অপরিহার্য। ইন মাই ওপিনিয়ন, এখন আইসিবিকে সহজ শর্তে মিনিমাম 5000 কোটি টাকা দেওয়া উচিত। এর আগে সরকার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে। বাংলাদেশ থেকে বিলিয়নস অফ ডলার তারা বাইরে পাচার করে দিয়েছে। কিন্তু দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, পুঁজিবাজারের মান উন্নয়নের জন্য এবং 30 লক্ষ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় 5000 কোটি টাকা দেওয়ার মতো মন মানসিকতা এর আগের সরকারের ছিল না। শেয়ার বাজারে যে 30 লক্ষ বিনিয়োগকারী ছিল, তারা গত 15 বছরে নিঃস্ব হয়ে গেছে এই মার্কেটে। এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করলো, তারা চতুর্মুখী চাপে রয়েছে। আর এই মুহূর্তে পুঁজিবাজারের মান উন্নয়নে কতটা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারবে এ নিয়ে আমার আইডিয়া নেই। তবে বর্তমান সার্কমস্টেন্সে আইসিবিকে মিনিমাম 5000 কোটি টাকার একটা ফান্ড দেওয়া খুবই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এর আগের একটি আলোচনায় আমরা বলেছিলাম বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা নিম্ন মধ্যবিত্ত আয়ের ফ্যামিলিগুলোতে হাই ইনফ্লেশনের কারণে অ্যাটলিস্ট 30% পারচেস পাওয়ার কমে গেছে, যার কারণে আমাদের অর্থনীতি এখন অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে আছে। এখন এখান থেকে উত্তরণের জন্য ক্যাপিটাল মার্কেট একটি ভাইটাল রোল প্লে করতে পারে।
দেশের ইন্টারনাল ইকোনমিকে চাঙ্গা করার জন্য এখন ক্যাপিটাল মার্কেটের বিকল্প আমি আর কিছু দেখছি না। ক্যাপিটাল মার্কেটকে যদি এখন গতিশীল করা না যায় তাহলে ওভারঅল ইকোনমিতেও গতিশীলতা আসবে না। এনিওয়ে বর্তমান মার্কেটকে যদি আমরা দুটো অ্যাঙ্গেলে দেখি, একটি হলো ইনভেস্টমেন্ট পার্ট আর একটি হলো ট্রেডিং পার্ট। ট্রেডিং অপরচুনিটি আপাতত কিছুদিন মার্কেট নাও দিতে পারে। এখন ইনভেস্টমেন্ট পার্টের কথা যদি আমরা চিন্তা করি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নেওয়া যেতে পারে। মার্কেট যখন রিকভারি দেওয়া শুরু করবে তখন স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিগুলোই আগে রিকভারি দিবে। টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, গত সপ্তাহে আমরা একটি সাপোর্ট পয়েন্ট মেনশন করেছিলাম 5745। এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে মার্কেট আজ দিন শেষে 5629-এ ক্লোজ হলো। এখন ডে চার্টে একটি সাপোর্ট হলো 5625। এটি হলো ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এবং এরপরে যে সাপোর্টটি রয়েছে এটি প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট 5595 লেভেলে। এবং আমরা আশা করছি এই জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে এবং এখান থেকে রিকভারি দিতে শুরু করবে। সো আপাতত এটা বলা যায় মার্কেটে ট্রেডিং অপরচুনিটি খুব একটা নাও থাকতে পারে, তবে ইনভেস্টমেন্টের জন্য এখন ভালো একটা সময় যাচ্ছে। ভালো মানের স্টকগুলো এখন আইডেন্টিফাই করে গ্র্যাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নেওয়া যেতে পারে। বন্ধুরা, ওভারঅল মার্কেট নিয়ে এটাই ছিল আজকের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।